সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। এরপরে সরকারের বিভিন্ন উপদেষ্টারা, প্রেস সচিব, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। পাশাপাশি নির্বাচন কমিশনও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করার জন্য কাজ করে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক উপরে দেখে মনে হচ্ছে, কিন্তু ভোটার যারা, বাংলাদেশের জনগণ যারা, তাদের মনের সন্দেহ কি দূর হয়েছে? বাংলাদেশের এখনও বেশিরভাগ মানুষ মনে করছেন ফেব্রুয়ারিতে কোনো না কোনো কারণে নির্বাচন হবে না। এটা মানুষের সন্দেহ এবং মানুষের সংশয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা এই চলমান পরিস্থিতির উপর তাদের সংশয়। আমি অন্তত 5টা কারণ পেয়েছি যার কারণে ফেব্রুয়ারির নির্বাচন কোনো না কোনোভাবে পিছিয়ে যেতে পারে। আমি বলছি না যে পিছিয়ে যাবেই, তবে যদি পেছায় এই 5টি কারণের একটি কারণ কিংবা এর 2-3টি কারণে পেছাতে পারে। সর্বপ্রথম যে কারণটি, সেটি হলো আইনশৃঙ্খলা। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যতই বলুক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, সব কিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সব কিছু তারা ঠিকঠাকভাবে করতে পারছে, আসলে ঠিক নেই। আপনি যদি এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি রবিবার 30 নভেম্বর, এই দিনেও যেসব ঘটনা ঘটেছে জাস্ট গা শিউরে ওঠার মতো। আপনার কুড়িগ্রামে জমি জমা নিয়ে সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এখন আপনি বলতে পারেন, ভাই জমি জমা নিয়ে সংঘর্ষ হয়েছে, সরকার কি করবে? দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে, দেশে যদি মানুষ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তাহলে এই সব সংঘর্ষ এবং সেই সংঘর্ষে ঠুনকো জমি জমা নিয়ে সংঘর্ষে 3 জন মারা যায় না। ঠিক এটা ঘটছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি আমরা দেখতে পাচ্ছি। খুলনার আদালত চত্বরে যেখানে পুলিশ থাকে, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে, যেটা মোটামুটি একটা নিরাপদ স্থান হিসাবে ধরা হয়, যেখানে মানুষ আইনের শাসন পাবে, সেখানে গুলি করে আজকে 2জনকে হত্যা করা হয়েছে। এই হলো দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি। তৌহিদি জনতার নামে কিছু মানুষের উৎপাত কি এখনো বন্ধ হয়েছে? কোনো কিছু ঘটলেই গিয়ে মাইর দেওয়া, তারপরে লাশ পুড়িয়ে দেওয়া, লাথি মেরে পানিতে ফেলে দেওয়া, মানে যার যা মন চাচ্ছে সেভাবেই হচ্ছে ধর্মীয় লেবাস ধরে সেগুলো করার চেষ্টা করছে। আবার ধর্মীয় লেবাসের বাইরেও অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছেন, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে অনেক কিছুই নেই। এখনও যদি কেউ যদি সরকারের বা জুলাইয়ের নামে যদি কেউ আইসা শাহবাগ অবরোধ করে, এই সরকার কিছুই করতে পারবে না, কিছু করবেও না। কোনো কিছু ঘটলেই থানা ঘেরাও হচ্ছে, তো সেখানে এই থানা যখন ঘেরাও হবে, পুলিশের শক্তি কই? পুলিশকে আপনি মানে জনগণ কতটা পাত্তা দিচ্ছে সেটা কিন্তু এইসব কর্মকাণ্ডের মধ্যে দিয়েই বোঝা যায়। পাশাপাশি সেনাবাহিনী এই 5 আগস্টের পর যে অ্যাক্টিভলি যে ভূমিকা পালন করেছে, এখন কি সেনাবাহিনীকে সেভাবে কি চোখে পড়ে? অন্তত আমার চোখে পড়ে না। আমি মনে করছি না যে সেনাবাহিনী অফকোর্স মাঠে আছে এবং সেনাবাহিনী চেষ্টা চালাচ্ছে, কিন্তু সব কিছুরই একটা ক্ষয় আছে এবং সেনাবাহিনীও এগুলো নিয়ে বিতর্কের মুখে পড়ছে বিধায় তারা কিছুটা এইসব বিষয়ে কিছুটা নমনীয় হয়েছে এবং একেবারে সব ঘটনায় তারা যাচ্ছে না, যেহেতু পুলিশে একটু ধীরে ধীরে তাদের মামলা হ্যান্ডেল করতে পারতেছে, আসামি ধরতে পারতেছে, সেই জায়গায় সেনাবাহিনী একটু আমি মনে করি যে আগে যে ভূমিকাটাই ছিল 5 আগস্টের পরবর্তী সময়ে তার থেকে একটু মানে নমনীয় হয়েছে। এরপরে আসি 2 নম্বর কারণ, যেটা আমার সম্ভবত এটা বা আইনশৃঙ্খলা, এই দুইটার যে কোনো একটাই প্রধান কারণ, এটাও প্রধান কারণের মধ্যে অন্যতম। সেটা হলো আওয়ামী লীগ ইস্যু। আমরা জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাদের ভোটার সমর্থক কেমন আছে বাংলাদেশের মানুষ জানে। একেবারে আওয়ামী লীগ যে বিরোধিতা, যাদের হাতে আওয়ামী লীগের পতন হয়েছে, তারাও জানে আওয়ামী লীগের কেমন সমর্থক এবং কেমন ভোটার রয়েছে। আওয়ামী লীগ কী করতে পারে সেটা তো ধরেন 5 আগস্টের পরেও কি করতে পারে তার একটা নমুনা আমরা 13ই নভেম্বর দেখেছি, কতটা সহিংস কর্মকাণ্ড তারা করতে পারে। আমরা দেখেছি সারা দেশে জ্বালাও পোড়াও, বাসে আগুন, ককটেল নিক্ষেপ, এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রতীক যদি নির্বাচনে রাখা না হয়, তাদের দলকে যদি নির্বাচন করতে না দেওয়া হয়, এরা আরও সহিংস হয়ে উঠবে। এবং এই আওয়ামী লীগ যদি সহিংস হয়ে ওঠে, নির্বাচনকালে এমনিতেই রাজনৈতিক দল যারা নির্বাচনে থাকবে, বিএনপি, জামায়াত, এনসিপি, তারপরে আরও অন্যান্য যেসব দল, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, যারাই থাকবে, তাদের মধ্যে এমনি কিছু খুঁটিনাটি সংঘর্ষ হবে, খুঁটিনাটি বিবাদ হবে, ঝামেলা হবে, নানান কিছু ঘটবে, তারপরে টাকা উঠবে, ওইটা হবে, সেটা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সেদিকে ফোকাস করতে হবে। কিন্তু যদি আওয়ামী লীগকে নিয়ে বাড়তি চাপে থাকতে হয় এবং আওয়ামী লীগের জন্য যদি 1 লাখ পুলিশের দরকার হয় আওয়ামী লীগ দমনের জন্য, বাকি পুলিশরা কি এই নির্বাচনের জন্য যথেষ্ট?
এই প্রশ্ন আমি করতেই পারি এবং অনেকেই এই প্রশ্নটা করছেন। সেই জায়গায় আওয়ামী লীগের বিষয়টা মীমাংসা করতে হবে। আওয়ামী লীগকে আপনি নির্বাচনে না রাখলে তাদের রিকনসিলিয়েশন কিভাবে হবে, তাদেরকে আপনি কী বুঝ দিবেন, কিংবা তারা যদি নির্বাচনে না থাকলে তারা যদি সহিংস হয়ে ওঠে, এই সহিংসতার মধ্যে আসলে নির্বাচন কিভাবে করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এখানেই আওয়ামী লীগ কি সহিংস হবে কি হবে না তার একটা নমুনা তো আমরা 13ই নভেম্বর দেখেছি। শেখ হাসিনার একটি মামলার রায়কে কেন্দ্র করে তারা কি পরিমাণ ঘটনা ঘটিয়েছে। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে, তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করেছেন নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে তার দল কি করবে, তিনি তার একটা বার্তা দিয়েছেন। তিনি বলছেন এই নির্বাচনটা সাজানো, দেশের অর্ধেক ভোটারকে বাদ দিয়ে আমরা নির্বাচন হতে দেব না। অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোট যেটা আছে, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দেওয়া কিংবা 14 দলকে, জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া হয়, দেশের অর্ধেক ভোটারকে বাদ দেওয়া হবে। এই অর্ধেককে যদি বাদ দেওয়া হয় এই নির্বাচন তারা হতে দেবে না। সজীব ওয়াজেদ জয়ের সেই সক্ষমতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের যেই সব নেতাকর্মী কিংবা সমর্থক ভোটাররা যারা এখানে আছেন তারা কিন্তু তার নমুনা আমাদেরকে দেখিয়েছেন। সজীব ওয়াজেদ জয় আরও বলছেন আমরা আন্দোলন করব, আমাদের তাছাড়া আর কোনো পথ ছেড়ে রাখেনি, মানে এই ছাড়া তাদের এই সরকার আর কোনো পথ খোলা রাখেনি। আপনি যখন কাউকে সব দিক থেকে বেঁধে দেবেন তখন তো তার আন্দোলন ছাড়া কোনো পথ থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি যেটা বলার চেষ্টা করেছি, আওয়ামী লীগ ইস্যুটা যদি মীমাংসা না হয় নির্বাচন করা খুবই কঠিন, এবং সেইখান থেকে সরকার আসলে কিভাবে নির্বাচন করবে এই সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আমি বলছি না যে আওয়ামী লীগের কোনো বার্তা আমার কাছে আছে, আমি দুয়ে দুয়ে চার মেলাচ্ছি। নির্বাচন নিয়ে যে শঙ্কাগুলো রয়েছে আমার কাছে যেগুলো মনে হয়েছে, রাজনৈতিক আশপাশ দেখে যেগুলো মনে হচ্ছে আমি সেগুলো বলার চেষ্টা করছি। 3 নম্বরে যেটা রাজনৈতিক অনৈক্য, 5 আগস্টের পর আমরা দেখেছি বিএনপি জামাতের মধ্যে কি বিরোধ তৈরি হয়েছে। তবে আমি আশা রাখি শেষ পর্যন্ত এগুলো ঠিক হয়ে যাবে, যদি ঠিক না হয়। এবং আমি এও মনে করি সব কিছু ঠিক হয়ে দলগুলো নির্বাচনমুখী হবে। কিন্তু আপনি দেখেন গণভোট, পিআর পদ্ধতি, নানান কিছু নিয়ে যখন ঝামেলা হঠাৎ করে সব কিছু চুপসে গেল না, এখন মনে হয় যে কোনো কিছুই নেই। ভেতরে কি কোনো একটা খেলা চলছে কিনা সেটা নিয়েও এক ধরনের কানাঘুষা কিন্তু এখানে রয়েছে। সেই জায়গা থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য তৈরি না হয়, যদি অনৈক্য থেকে যায়, তাহলে কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা শঙ্কা থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে দলগুলোকে যে যার জায়গা থেকে ছাড় দিতে হবে, ছাড় দিয়ে সবাইকে নির্বাচনমুখী হতে হবে, কিন্তু সেটা করবে কিনা, পারবে কিনা, মানুষের মধ্যে কিন্তু এটা নিয়ে আলোচনা রয়েছে। আরেকটা বিষয় সরকারের সদিচ্ছা। এখন সরকার তো মুখে বলছে যে তারা নির্বাচন করবে, নির্বাচন দিয়ে দিবে এবং হবে, কোনো কিছুই আটকাতে পারবে না। কিন্তু এই সরকার যে 5 বছর ক্ষমতা থাকবে বা ক্ষমতা রাখার চেষ্টা করা হচ্ছে, কিংবা সরকার ক্ষমতা দীর্ঘদিন থাকতে চায়, এরকম কথাবার্তাও তো আমাদের এখানে হয়েছে। দেখেন, এই সরকার যখন ক্ষমতায় বসে তখন কেউ বলার চেষ্টা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার খুব ভালো, এটা 5 বছর ক্ষমতায় থাকে, এবং সরকারের কোনো উপদেষ্টা এটা ক্যারি ফরওয়ার্ড করেছেন, এটা ক্যারি করেছেন, তারাও বলার চেষ্টা করেছেন মানুষ এরকম বলছে। এবং সরকার শুরু থেকেই তাদের নির্দিষ্ট যে এই সরকারের মেয়াদকাল, তাদের টাইম ফ্রেম তারা ঠিক করেনি। এখন পর্যন্ত আমরা জানি না এই সরকার আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে কিনা, অর্থাৎ সরকারকে নিয়ে সংশয় এবং সন্দেহ রয়েছে। এটা হচ্ছে সরকারের ক্ল্যারিটির অভাবে। সরকার ওইভাবে ক্লিয়ারলি বার্তা দিতে পারছে না, কিংবা মানুষকে ওই আশ্বস্ত করতে পারছে না যে আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন দিব এবং ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা অমুক তারিখে আমরা বিদায় নিব। এই কারণে এই সরকারের উপর সংশয় থাকছে, এবং কেউ মনে করেন, এবং এই সমালোচনা আমাদের দেশে রয়েছে, যে ইউনূস সরকার অ্যাজ মাচ অ্যাজ পসিবল তিনি ক্ষমতায় থাকতে চান, বা এই সরকারের কোনো উপদেষ্টাদের মধ্যে এই খায়েশ রয়েছে, তারা যত সম্ভব ক্ষমতায় থাকতে চান। সেই জায়গা থেকে নির্বাচন দেওয়ার সদিচ্ছা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। পাশাপাশি এই সরকারের উপর বিদেশি চাপ রয়েছে, বিদেশি কানেকশন রয়েছে। সেই জায়গা থেকে বিদেশিরা কী চায়, ধরেন আমেরিকা, আমি তর্কের খাতিরে ধরলাম আমেরিকা চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হোক বাংলাদেশে, সেটা আগামী জুন জুলাইতে হোক। তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা রাজনৈতিক দলগুলোকে দিয়ে এই নির্বাচন পেছানো সম্ভব, বা তারা এই কাজটি করতে পারে। সো সেই জায়গা থেকে যেহেতু এই সরকারের উপর বিদেশিদের প্রভাব রয়েছে, বিদেশিদের সঙ্গে কানেকশন রয়েছে, সেই জায়গা থেকে তারা
এবং সরকারের সদিচ্ছা এবং সরকার যেহেতু ক্লিয়ার করেনি সব কিছু, তারা কবে ক্ষমতা থেকে যাবে মানুষের সংশয় রয়েছে সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা রয়েছে কিনা এটা, এবং সব কিছু যেহেতু ঠিকঠাক হচ্ছে না, সরকার যেহেতু অপরাধীদের গ্রেপ্তার, সিলেক্টিভ অপরাধীদেরকে গ্রেপ্তার করছে, কিন্তু যারা মব করছে, যারা মানুষের উপর হামলা চালাচ্ছে, এরকম লোকদেরকে যখন গ্রেপ্তার করছে না, তখন মানুষের সন্দেহ কিন্তু ব্যাপক আকারে বাড়ছে। 5 নাম্বার যেটা, এটা আমি মনে করি না এরকম কিছু ঘটবে, তবে তাও আমি এটা তালিকায় রাখলাম, সেটা হলো তারেক রহমানের যদি না ফিরতে পারেন। আমি মনে করি তারেক রহমান ফিরবেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি ফিরবেন। তবে সবচেয়ে বড় সমালোচনা যেটা, তিনি এতদিনে কেন ফিরেননি। নিশ্চয়ই এর ভেতরে কোনো কিছু চলছে যার কারণে তিনি ফিরতে পারেনি। এখন নানানজন নানান ধরনের ইন্টারপ্রিটেশন করছেন। যেমন আজকে একজন বলার চেষ্টা করছেন যে হচ্ছে তারেক রহমান ফিরলে তারেক রহমানকে কেন্দ্র করে একটা ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হবে। এই ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ক্ষমতার ভরকেন্দ্র রয়েছে, এবং ডিপ স্টেট কিংবা হচ্ছে প্রশাসনের অনেক লোক তারেক রহমানের দিকে এসে ঝুঁকে যাবেন। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরও দুর্বল হয়ে পড়বেন। আমি এই যুক্তিটাকে খুব একটা বেশি মানে এটাই যে ঘটেছে সেটাই সেই হিসাবে আমি দেখছি না। হয়তো একটু তারেক রহমানের না ফেরাটাকে একটু হালকাভাবে দেখানোর জন্য তিনি হয়তো এটা বলেছেন। কিন্তু তারেক রহমান যদি শেষ পর্যন্ত না ফিরতে পারেন, তাহলে বার্তাটা কী আসবে আমাদের কাছে? বিএনপির কাছে কী বার্তা যাবে, মানে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাবে? বার্তাটা হইল বিদেশি কোনো শক্তি তারেক রহমানকে ফিরতে দিচ্ছেন না, এবং সেটাতে সমর্থন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের। যদি ফিরতে না পারেন শেষ পর্যন্ত, আমি বলছি না যে তিনি ফিরতে পারবেন না, কিন্তু যদি ফিরতে না পারেন তাহলে এই বার্তাটাই মানুষের কাছে যাবে। সেই ক্ষেত্রে যেই শক্তি তারেক রহমানকে ফিরতে দিচ্ছে না বা ফেরার সমর্থন বা ফেরার জন্য বাধা দিচ্ছে, সেখানে ইউনূস সরকারের যদি সমর্থন থাকে, সেই সরকার আসলে এই জায়গায় কতটুকু টিকে থাকতে পারবে বা বিএনপি এটা কিভাবে মোকাবেলা করবে, এবং এটাকে কেন্দ্র করে তাদের নেতা ফিরতে পারছে না, এটাকে কেন্দ্র করে যে ক্যাওসটা তৈরি হবে, এই ক্যাওসটারকে মধ্যেই নির্বাচন নিয়ে নির্বাচন হয়তোবা পিছিয়ে যাইতে পারে। আমি এগুলো রাজনৈতিক আশপাশ দেখা এবং রাজনৈতিক পরিস্থিতি দেখাই, এটাই আমার বিশ্লেষণ। আমি বলছি না যে এগুলাই ঘটবে। আমি এখনও মনে করি সরকারের যে কথাবার্তা দেখা যাচ্ছে, আমি এখনও মনে করি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে যদি নির্বাচন স্লিপ করে, বুঝতে হবে এমনিতে আপনি যত সদিচ্ছা থাকুক 1.5 মাস স্লিপ করে গেছে, এরপরেই রমজান, এরপরে ঈদ, সেই জায়গা থেকে আপনি ঈদের পরপরই আপনি দিতে পারবেন না। সেখানে যদি আরও কয়েকদিন স্লিপ করে, এরপরে কোরবানির ঈদ, অর্থাৎ নির্বাচন একবার স্লিপ করলে সেটা কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেটা নিয়ে সমালোচনা রয়েছে। সেই জায়গা থেকে আমি এখনও যেটা বলছি নির্বাচন হবে, তবে সন্দেহ, সংশয় এবং প্রশ্ন আপনাদের মতো আমার মনেও রয়েছে, আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। সুপ্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।